দর্শক, আপনারা নিশ্চয়ই একটা খবর এতক্ষণে দেখেছেন। সেটা হচ্ছে যে সন্দেহজনক ঘোরাঘুরি, কারাগারে মার্কিন নাগরিক। তো এটা নিয়ে একটা বিশ্লেষণ করব এবং এটা শুনলে আপনারা এত অবাক হবেন যে কি চলছে বাংলাদেশকে নিয়ে। আমি একটু খুব সংক্ষেপে খবরটা পড়ি, তারপরে আমি ডিটেলস বিবরণ দেব। অনেক সময় নিয়ে আজকে কথা বলবো, আপনারা আশা করি শুনবেন। সেটা হচ্ছে যে রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েতুর করিম চৌধুরীকে, ৫৫ বছর বয়স, বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে আদালত। এখন আসামিকে উপস্থিত করে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ আজিজুল হাকিম। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য ১৫ই সেপ্টেম্বর ধার্য করেন। আসামির বিরুদ্ধে রমনা থানায় হওয়া সাধারণ ডায়েরি সূত্রে জানা যায় যে শনিবার সকাল 10:30টায় রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়া এলাকায় একটি প্রাডো গাড়িতে করে সন্দেহজনকভাবে চলাচল করতেছিলেন আসামি এনায়েত করিম চৌধুরী। নামটা হয়তো অনেকের চেনা চেনা লাগতেছে যারা খোঁজখবর রাখেন। যারা রাখেন না তাদেরকে আমি বলবো একটু পরেই। এই সময় এই এনায়েত করিম চৌধুরীকে তার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ফলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ সময় তার কাছে পাওয়া ২টি আইফোন জব্দ করা হয় এবং প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান যে তিনি বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং গত ৬ সেপ্টেম্বর সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নিউ ইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আরো জানান যে তিনি একটি বিশেষ দেশের আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর চুক্তিভিত্তিক এজেন্ট। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার খুব নাজুক অবস্থায় আছেন এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে এবং এই সুযোগ নিয়ে এই এনায়েত করিম বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি গত ৬ এবং ৭ সেপ্টেম্বর সোনারগাঁ হোটেলে অবস্থান করেন। পরবর্তীতে গুলশানে বর্তমান ঠিকানায় অবস্থান করতে থাকেন। ইতিমধ্যেই তিনি সরকারি উচ্চ এবং নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আমেরিকা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজকর্মে হতাশ, এই কারণেই আমাকে পাঠিয়েছেন, কারণ আমি সিআইএ এর এজেন্ট। সুতরাং আগামী ২১শে অক্টোবর সুপ্রিম কোর্ট যেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় রহিত করবেন, এই উপলক্ষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি পুনঃপ্রতিষ্ঠিত হয় তখন সেনাবাহিনী সমর্থিত নতুন জাতীয় সরকার গঠিত হবে এবং নতুন এই সরকারে কারা অংশগ্রহণ করবেন, সরকার প্রধান কে হবেন, এটা আমার মাধ্যমে এনায়েত করিম বলতেছেন তার মাধ্যমে আমেরিকা নির্ধারণ করে দেবে বলে জানান এবং তিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে সরকারি বেসরকারি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বর্তমান অবস্থান এবং বিভিন্ন রাজনৈতিক দল নেতাদের তথ্য সংগ্রহ করে সেই সিআইএ এর কাছে আমেরিকার সিআইএর কাছে হস্তান্তর করতেন বলে জানান। মামলায় বলা হয় আসামি এনায়েত করিম চৌধুরী বর্তমানে বাংলাদেশের বৈধ অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য অন্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসাবে বাংলাদেশে এসে জননিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিনষ্ট করার প্রচেষ্টা লিপ্ত আছেন, যা ধর্তব্য অপরাধ। ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই কি এনায়েত করিম ওরফে মাসুদ, তার কিন্তু আটার নাম মাসুদ করিম, তিনি কি আসলেই আমেরিকার সিআইএ এর এজেন্ট? আর আমেরিকা কি আসলেই ডক্টর ইউনূসকে পছন্দ করে না? দেখুন দর্শক, আমেরিকান গোয়েন্দা সংস্থার নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরেই এই এনায়েত করিম ওরফে মাসুদ করিম প্রতারণা করে আসছিল। বাংলাদেশে যখনই হাসিনা বিরোধী আন্দোলন তীব্র হয়ে উঠত তখনই এই প্রতারক মাসুদ করিম বা এনায়েত করিম, এর নাম দুইটা, বিএনপি জামাতের কিছু শীর্ষ নেতাদেরকে
বিজনেস ক্লাসের টিকিট দিয়ে নিয়ে যেতেন থাইল্যান্ড বা সিঙ্গাপুরে এবং নিজেকে আমেরিকান গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দাবি করে তাদেরকে ভুল পথে পরিচালনা করে আন্দোলন ঠান্ডা করতেন এবং হাসিনার পতন হবে হবে হচ্ছে হচ্ছে করে কয়েক বছর ধরে এই বাংলাদেশেরই গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর হয়ে কাজ করত এই প্রতারক মাসুদ করিম। মূলত সে ছিল ডিজিএফআই এর একজন সোর্স এবং ডিজিএফআই এর তৎকালীন প্রধান খালেদ মামুনের নিয়োগকৃত এই সোর্স এবং তার ফাঁদে পড়েছেন বিএনপির মেজর হাফিজ উদ্দিন, সাংবাদিক শওকত মাহমুদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপি নেতা এহসানুল হক মিলন, এলডিপি নেতা কর্নেল অলি আহমেদ, তারপরে রেজা কিবরিয়া, সাবেক গণ অধিকার পরিষদ নেতা, তারপরে আমাদের গফুর চাচা খ্যাত ফরাদ মাজাহার, মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাত সহ এমনকি হেফাজত নেতারাও কিন্তু এই প্রতারকের খপ্পরে পড়েছেন। যাই হোক, এখন তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এদিকে শোনা যায় যে সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গ বা সেনাবাহিনীর কিছু প্রভাবশালী লোক তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছেন। আমি ধিক্কার জানাই, কারণ এই প্রতারককে গ্রেপ্তার করে তাকে উপযুক্ত শাস্তি দিতেই হবে। তাহলে আবারও ফিরে আসি যে কে হচ্ছে এই এনায়েত করিম মাসুদ করিম। দর্শক, পৃথিবীর সকল গোয়েন্দা কাহিনী ফেল মারবে আপনারা যদি এই এনায়েত করিমের জীবন কাহিনী শুনেন। সাংবাদিক মনির হায়দার এখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিনি তো ভিডিও করেন না, তিনি ভিডিও করলে আমার চেয়ে ভালো বলতে পারতেন। মূলত এই এনায়েত করিম মাসুদ করিমের অনেক কাহিনী কিন্তু তার কাছ থেকেই শোনা। এই এনায়েত করিম ওরফে মাসুদ করিম এ হচ্ছে কিন্তু ভারতের র কর্তৃক পরিচালিত, ভারতের র এবং বাংলাদেশের ডিজিএফআই এই দুইটার সমন্বয়ে এই মাসুদ করিম চলতো এবং মাসুদ করিম এবং তানভীর ইসলাম জয়, আমি এনায়েত করিম জায়গায় মাসুদ করিম বলবো কারণ এই দুজন কিন্তু একই, কারণ এই এজেন্টদের নানা নাম থাকে। তো এই এনায়েত করিম আর তানভীর ইসলাম জয় এই দুইজনকে নিয়োগ দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং এরা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই এই দুইটার ভাড়ায় খাটা চাকর। আর এদের বাংলাদেশের পরিচালক ছিল খালেদ মামুন আর ভারতের পরিচালক ছিল কেডি মানে কুমার দত্ত। কুমার দত্ত ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন বড় অফিসার। তো এই দুইজন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলনেতাদের কাছে নিজেদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর কর্মী হিসাবে পরিচয় দিত, কিন্তু আদতে এদের সিআইএ এর গোয়েন্দা হওয়ার যোগ্যতা নাই। আমি একটু ছবি দিয়ে দিই আপনাদেরকে। এই যে এই বাম পাশের জন হচ্ছে গিয়ে এই এনায়েত করিম আর ডান পাশের জন একটু যে গালগোল ফুলায় হচ্ছে গিয়ে তানভীর ইসলাম জয়। তো এই দুইজন হচ্ছে আর কি, এই হচ্ছে এদের অবস্থা। তো এখন এরা মূলত র এবং ডিজিএফআই এর মানে পরিকল্পনায় মানে আওয়ামী লীগ বিরোধী নেতা নেত্রীদের কাছে এই বলে গল্প দেয় যে তারা নাকি মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি যেটা সিআইএ এ কাজ করে এবং তাদেরকে সিআইএ কাজ দিয়েছে হাসিনাকে হটানোর, যা পুরোপুরি বানোয়াট। এবং এই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর নাম বিক্রি করে এই দুই প্রতারক বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, আমলাদেরকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছেন। কারণ র এবং ডিজিএফআই এর বরাদ্দ যেই 85 কোটি টাকা বাজেট, এই বাজেটের সিংহভাগ অংশ কিছু মুষ্টিমেয় প্রভাবশালী রাজনৈতিক নেতার পিছনে হাসিনা সরকার ব্যয় করেছে এই এনায়েত করিমের মাধ্যমে। এখন এই এনায়েত করিম তো গ্রেপ্তার হলো, তাহলে প্রশ্ন হচ্ছে যে এনায়েত করিমকে তো আমরা পেলাম, তাহলে তানভীর ইসলাম জয়ের খবর কি? তানভীর ইসলাম জয় হাসিনা পালিয়ে যাওয়ার কয়েক মাস আগে 2024 সালের 12 এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি তালাবদ্ধ অ্যাপার্টমেন্ট থেকে তার লাশ উদ্ধার করে মালয়েশিয়ার পডু থানা পুলিশ। এবং এই তানভীর ইসলাম জয় মালয়েশিয়াতে অবস্থান করতেছিলেন তারেক রানা পরিচয়। তারেক রানা, যেমন এই লোকের নাম যে এনায়েত করিম মাসুদ করিম, জয়ের আরেক নাম ছিল তারেক রানা। এবং এই তারেক রানা ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থারাও তাকে ভারতীয় পাসপোর্ট বানিয়ে দিয়ে মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছিল এবং ধারণা করা হয় যে তানভীর ইসলাম জয় শেষ পর্যন্ত কিডনি রোগে আক্রান্ত হয়ে একদম মানে অসাড় হয়ে গিয়েছিলেন, তার আর আসলে কাজকর্ম করার ক্ষমতা ছিল না। সুতরাং ধারণা করা হয় যে তার প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় তাকে মালয়েশিয়ার কুয়ালালামপুর অ্যাপার্টমেন্টে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। তো তার মানে তানভীর ইসলাম জয় আসলে আর বেঁচে নেই।
আপনাদের মনে আছে কিনা জানি না, 2023 সালের সেপ্টেম্বরে আমেরিকার ভিসা নীতি যে ঘোষণা হয়েছিল যে যারা গণতন্ত্রের বিরুদ্ধে থাকবেন তাদেরকে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। আপনাদের খেয়াল আছে কিনা জানি না। তারপর থেকে কিন্তু বাংলাদেশের রাজনীতি খুব দ্রুত বাক নিচ্ছিল এবং এই ভিসা নীতিকে কাজে লাগিয়ে তখন জামায়াতে ইসলামী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটা সফল সমাবেশ করে জানান দিল যে যতই নিষেধাজ্ঞা দিক না কেন শেখ হাসিনা, বাংলাদেশের রাজনীতিতে জামাত আরো বেশি প্রাসঙ্গিক। এবং 2022 সালের ডিসেম্বর থেকে বিএনপি এক প্রকার প্রকাশ্যেই জামাত ইসলামকে বর্জন করে চলতেছিল। শুধু প্রকাশ্যে সমাবেশ নয়, ঘরোয়া মিটিংগুলোতেও জামাতের সঙ্গে সব রকমের সম্পর্ক বিএনপি অস্বীকার করে আসতেছিল। এবং জামাত ইসলাম 2023 সালের শুরুর দিকে প্রথম 2 মাস বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে, কিন্তু বিএনপি জামাতকে পাত্তাই দেয় না এবং জামাতকে একঘরে করে রাখার একটা অপপ্রয়াস চালায় বিএনপি। এবং এর নেপথ্যে কে বা কারা কাজ করেছিল তখন তা বলা মুশকিল। তবে আমার জানা মতে এবং বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্য মতে বিএনপির মধ্যে থাকা বামপন্থীরা মূলত এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং এর পেছনে কলকাঠি নাড়েন এই এনায়েত করিম ওরফে মাসুদ করিম এবং এই এনায়েত করিমের কাছের বিএনপি নেতাদের মাধ্যমে তিনি জামাতকে জোট থেকে বাদ দিয়ে জামাতের পরিবর্তে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদকে বিএনপির কাছে টানার চেষ্টা করেন। এবং বুঝেই হোক না বুঝেই হোক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রচেষ্টার একজন গুরুত্বপূর্ণ হোতা বলে মনে করা হচ্ছে। জামাতের 2023 সালের যে 10ই জুনের সমাবেশ, সেই সমাবেশ জামাতকে আবার রাজনীতির মূল ধারায় ফিরিয়ে আনে এবং জামাত আবারও প্রাসঙ্গিকতা পায়। সুতরাং এরপরে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই এই ফ্যাক্টরটাকে কাজে লাগাতে চাইতেছিল। তাই জামাত নিয়ে মিডিয়া পাড়াতেও হইচই পড়ে যায়। এই হইচইয়ের মাঝে নতুন করে আলোচনা জন্ম দেয় নূরের গণ অধিকার পরিষদ। সেখানে আপনাদের খেয়াল আছে কিনা জানি না, রেজা কিবরি এবং নুরুল হক নূর পরস্পরকে বহিষ্কার করে। কিন্তু এর নেপথ্যে কি? এর নেপথ্যেই কিন্তু ছিল বিএনপি। এই এনায়েত করিম মাসুদ করিম বিএনপিকে দিয়ে এই কলকাঠিটা নাড়ায় যাতে উভয়কে বহিষ্কার করে। যেমন বিএনপির কিছু দেশপ্রেমিক নেতা যেমন রুহুল কবির রিজভী তখন গণ অধিকার পরিষদ থেকে রেজা কিবরিয়াকে বের করে দেওয়ার জন্য নুরুল হক নূরকে চাপ দেয়। এর কারণ কি? কারণ হচ্ছে প্রথমত রেজা কিবরিয়া আওয়ামী লীগ থেকে আসা, দ্বিতীয়ত হচ্ছে এই রেজা কিবরিয়া এই ডিজিএফআই এর সোর্স মাসুদ করিম বা এনায়েত করিমের সঙ্গে সম্পৃক্ত। এবং এই পর্যন্ত বিএনপি তাদের মানে বিএনপির মধ্যে যারাই মাসুদ করিম বা এনায়েত করিমের সঙ্গে সম্পর্ক রেখেছে তাদেরকে বিএনপি বহিষ্কার করেছে। অর্থাৎ আওয়ামী লীগ বিরোধীদের মধ্যে সে বিএনপি করুক আর যাই করুক, যারাই এই এনায়েত করিমের সঙ্গে যুক্ত তাদের ব্যাপারে বিএনপি সতর্ক। এর শুরুটা হয়েছিল অলি আহমেদ থেকে, এই যে এলডিপির অলি আহমেদ। 2018 সালের বিতর্কিত নির্বাচনের পর থেকে সরকার পতনের লক্ষ্যে বিদেশের মাটিতে দফায় দফায় বৈঠক অনুষ্ঠানের খবর প্রকাশ পেয়েছিল এবং বিনা ভোটে এই জাতীয় সরকার প্রতিষ্ঠায় তৎপর বিভিন্ন দলের প্রায় 50 জন নেতা এই সব বৈঠকে অংশগ্রহণ করেছেন যে হাসিনাকে সরিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে। এবং এই সব বৈঠকে অংশগ্রহণকারীদের নাম পত্র-পত্রিকায় প্রকাশ পেলেও হাসিনা সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তার কারণ এই সব ঘটনার কারিগর কিন্তু ভারতের এবং তার নিয়োগকৃত ডিজিএফআই প্রধান খালেদ মামুন। আপনাদের একটা ছবি দেখে খালেদ মামুনের, এই হচ্ছে এই খালেদ মামুন। এখন তিনি ভারতে পালিয়ে আছেন। এই হচ্ছে খালেদ মামুনের অবস্থা। তো এইসব বৈঠকের যে আয়োজন, এই আয়োজনের নেপথ্যের কারিগরি ছিলেন এই এনায়েত করিম। এখন সেই সময় বলা হয় যে তার সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সখ্য রয়েছে এবং এই এনায়েত করিম নাকি একসময় বিএনপি রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরে বিএনপি সরকারের আমলেই তিনি জেল খাটেন।
মাসুদ করিমের সাথে নেপালে, থাইল্যান্ডে এই এলডিপির চেয়ারম্যান সাবেক কর্নেল অলি আহমেদের একাধিক বৈঠক হওয়ার খবরও আমরা পেয়েছি। এবং 2018 সালের সংসদ নির্বাচনের পরে 2019 সালে হঠাৎ করে কর্নেল অলি আহমেদ জাতীয় মুক্তি মঞ্চ গঠন করে খুব তৎপরতা দেখান। এর নেপথ্যেও ছিল কিন্তু এই এনায়েত করিম। এই এনায়েত করিম অলি আহমেদকে বিএনপির একাধিক নেতাকে, মানে অলি আহমেদ সহ বিএনপির একাধিক নেতাকে রাষ্ট্র ক্ষমতায় পট পরিবর্তনের স্বপ্ন দেখান। এই এনায়েত করিম তাদের কাছে নিজেকে আমেরিকার সিআইএ এর এজেন্ট বলে পরিচয় দেন এবং এই এনায়েত করিমের তৎপরতায় অলি আহমেদ জাতীয় মুক্তি মঞ্চ গঠন করে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে সোচ্চার হয়েছিলেন। তখন এনায়েত করিমের সঙ্গে ব্যাংকক এবং নেপালে অলি আহমেদ একাধিক বৈঠকও করেন। ওইসব বৈঠকে বিএনপি এবং হেফাজত ইসলামের একাধিক নেতা অংশ নেন। তো তার এই আন্দোলনের সময় তিনি কর্নেল অলি জামাতকেও তার সাথে নিয়ে নেন। কিন্তু একটু পরেই জামাত যখন বুঝতে পারে যে এর ফান্ডিং বাইরে থেকে আসতেছে, তখন জামাত ইসলাম সতর্ক হয় ও সরে আসে। এক পর্যায়ে অলি আহমেদ নিজের দল এলডিপির কেন্দ্রীয় এক নেতার সঙ্গে এনায়েত করিমের পরিচয় করিয়ে দেন এবং এলডিপির ওই নেতা পোশাক ব্যবসায়ী, তার অনেক গার্মেন্টস আছে। তখন অলি আহমেদ বলেন যে এনায়েত করিম একজন খুবই প্রভাবশালী ব্যক্তি এবং আমেরিকান সেনাবাহিনীর সঙ্গে তার বিশেষ সখ্যতা আছে। এখন মার্কিন সরকার মার্কিন সেনাবাহিনীর জন্য কিছু ইউনিফর্ম অর্ডার দিতে চায় এনায়েত করিমের মাধ্যমে। তো এই অর্ডারগুলি পেতে হলে এই তার যে গার্মেন্টসটা আছে, মানে এলডিপির ওই নেতার, সেই গার্মেন্টসটা মার্কিন ডিফেন্স লজিস্টিকের তালিকাভুক্ত করতে হবে। তো মার্কিন ডিফেন্স লজিস্টিকের তালিকাভুক্ত যদি কোনো গার্মেন্টস হতে হয়, তাহলে তাকে $1,00,000 জমা দিতে হবে। তখন ব্যবসায়ী বললেন যে আমার কাছে তো এত টাকা নাই। তখন এনায়েত করিম বলে, ঠিক আছে, আপনি দেন $50,000 আর বাকিটা আমি দিয়ে দিব আপনার পক্ষ থেকে। মানে সবই তো হচ্ছে গিয়া ভাওতাবাজি, তাই না? তখন 2019 সালে জুলাই মাসে ওই ব্যবসায়ী অলি আহমেদকে, তখন তো ডলারের দাম কম ছিল, 75 টাকা বা 80-85 টাকা, ওই ব্যবসায়ী তিনি অলি আহমেদকে $50,000 সমপরিমাণ 43,10,000 টাকা দেন। আর অলি আহমেদ সেই টাকা মাসুদ করিমকে, মানে এনায়েত করিমকে পাঠিয়ে দেন। কিন্তু দিনের পর দিন ফোন করার পরেও সেই এনায়েত করিম ফোনও ধরে না, আর আমেরিকান সেনাবাহিনীর কোনো পোশাকের অর্ডারও ওই ব্যবসায়ী আর পাননি। পরে এই ব্যবসায়ী বলতেছে অলি আহমেদকে যে আমার টাকা ফেরত দেন, না হলে আমি আপনাকে আপনার মুখোশ ফাঁস করে দেব। এক পর্যায়ে বাধ্য হয়ে অলি আহমেদ 3টা চেকে টাকা ফেরত দেন এবং পরে ব্যবসায়ী এলডিপি ছেড়েই চলে যান। এবং ওই ঘটনার পর কিন্তু অলি আহমেদ একদম একদম চুপচাপ ছিলেন। গত সংসদ নির্বাচনের পর বিএনপি যখন, মানে খুবই খারাপ অবস্থা বিএনপির 18 সালের নির্বাচনের পর আর কি, তখন 19 সালের জুনে এই এনায়েত করিমের পরামর্শে জাতীয় মুক্তি মঞ্চ গঠন করেন অলি আহমেদ। তিনি মধ্যবর্তী নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন এবং দুটি দাবি তখন খুবই জনপ্রিয় হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তি দাবি করেন, আবার মধ্যবর্তী নির্বাচন চান, কিন্তু বক্তৃতায় তিনি এমনভাবে কথা বলেন যে বিএনপি নেতৃত্ব ব্যর্থ, বিএনপি আসলে একটা অধর্বদের দল, বিএনপি কিছুই করতে পারেনি, এই রকম করেন। এখন জনপ্রিয় হলেও আবার মানে বক্তৃতায় বিএনপির সমালোচনা শুরু করেন। তো এগুলো শুনেই বিএনপি সতর্ক হয়ে যান। এক পর্যায়ে দলের নেতাকর্মীরা, মানে বিএনপি নেতাকর্মীদেরকে এই কর্নেল অলির মুক্তি মঞ্চের কর্মসূচি এড়িয়ে চলতে বলা হয়। এবং এই এনায়েত করিম যখন দেখলো যে বিএনপি এবং অলি আহমেদের সাথে সম্পর্কের মধ্যে একটা তিক্ততা তৈরি হয়েছে এবং অলি আহমেদকে দিয়ে আসলে কাজ হবে না, তখনই অলি আহমেদকে টাকা দেওয়া বন্ধ করে দেন এই এনায়েত করিম। এবং এটাই ছিল এনায়েতের অ্যাসাইনমেন্ট। তো 2019 এবং 20 সালের ডিসেম্বরে ঢাকায় আচমকা দুইটা বড় জামায়াত হয়। দুটো কর্মসূচিতেই হঠাৎ ঢাকা অবরোধ করে প্রায় কয়েক হাজার লোক বিক্ষোভ শুরু করে। প্রথমটা হয় 2019 সালের 5 ডিসেম্বর, হাইকোর্টের সামনের বিক্ষোভে খালেদা জিয়ার মুক্তি দাবি জানানো হয়। এবং 2020 সালের ডিসেম্বরে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভের সুর ছিল সরকারের পতন। একাধিক সূত্র জানায় যে
দুটি বিক্ষোভেই সংগঠকরা পূর্ণিত ধারণা দিয়েছিলেন যে তোমরা বিক্ষোভ শুরু করো, তোমরা বিক্ষোভ শুরু করলেই বিভিন্ন দিক থেকে লাখো লাখো মানুষ যুক্ত হবে এবং সেখান থেকেই রাজনৈতিক পট পরিবর্তনের সূচনা হবে এবং হাসিনা পালিয়ে যাবে। কিন্তু আসলে বাস্তবে এরকম কিছুই হয়নি। তো এই দুই কর্মসূচির পেছনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ সহ বিএনপির একাধিক নেতা, এহসানুল হক মিলন সহ একাধিক নেতার যুক্ত থাকার তথ্য পাওয়া যায়। এতে আর্থিক সহায়তা দেন বিএনপির এক ধনাঢ্য নেতা, যিনি 2019 সালের শেষ দিকে বিএনপি থেকে ইস্তফা দেন। এই দুই কর্মসূচির সঙ্গেও এনায়েত করিম এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সম্পৃক্ততা ছিল বলে জানা যায়। এবং এর স্টোরি আপনারা জানেন যে দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদকে সতর্ক করা হয় এবং আরেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়। এবং শওকত মাহমুদ স্বীকার করেছিলেন যে তিনি এনায়েত করিমকে চেনেন। এনায়েত করিম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার ভালো আন্তর্জাতিক যোগাযোগ আছে। এবং বিএনপি থেকে বহিষ্কার হয়ে শওকত মাহমুদ ফরহাদ মাজারের সঙ্গে ইনসাফ কায়েম কমিটি নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেন এবং ঢাকার বনানীর অভিজাত শেরাটন হোটেলে এটার আপনার উদ্বোধন অনুষ্ঠান হয় এবং এই সব খরচ দিয়েছিলেন এই এনায়েত করিম মাসুদ করিম, এই ফরহাদ মাজারকে খরচ দিয়েছিলেন এই ইনসাফ কায়েম কমিটি করার জন্য। এবং এই ইনসাফ কায়েম কমিটি থেকেও বিএনপি খুব সতর্ক অবস্থানে ছিলেন। তো ঢাকায় বড় ধরনের বিক্ষোভ আয়োজনের লক্ষ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 2022 সালের ফেব্রুয়ারিতে একটা বৈঠকে অংশ নেন এই এনায়েত করিমের সঙ্গে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমি। তিনি 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 5 আসন থেকে জমিয়তে উলামায়ে ইসলামিয়া থেকে 20 দলীয় জোটের প্রার্থী ছিলেন। এবং প্রথম আলোকে তিনি বলেছেন যে যে আমার পিতা নূর হোসেন কাসেমি হুজুরের নির্দেশনায় আমি ব্যাংককে গিয়েছিলাম, কিন্তু সেখানে যাওয়ার পর এনায়েত করিমের কথাবার্তা এটাকে আমার কাছে কার্যকরী কিছু মনে হয়নি। রাজপথে যখন আমাদের নেতাকর্মীদেরকে পুলিশ দাঁড়াতেই দিচ্ছে না, ঠিক তখনই কোনো ঘোষণা ছাড়াই 19 সালের 5 ডিসেম্বর বেগম জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে কয়েকশো লোক বিক্ষোভ প্রদর্শন করে আদালত সংলগ্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, গাড়ি ভাঙচুর হয় এবং নজিরবিহীনভাবে দায়িত্বরত পুলিশ নীরব ছিল, কোনো কথাই বলেনি। ঠিক একইভাবে 2020 সালের 13 ডিসেম্বর ঢাকার পল্টন মোড় মুক্তাঙ্গন এলাকায় 1000 লোক আকস্মিক অবস্থান গ্রহণ করে এবং হাসিনার পতনের ডাক দেয়। সেখানেও পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। এবং 27শে মার্চ তারপরের বছরের পেশাজীবী সমাজের ব্যানারে প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার লোক দিনব্যাপী অবস্থান গ্রহণ করে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয় এবং হাইকমান্ডের অনুমতি তোয়াক্কা না করেই বিএনপি কিছু নেতা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অপরদিকে বিএনপির হাইকমান্ড নিজস্ব দলীয় চ্যানেলে বিএনপি নেতাকর্মীদেরকে এইসব কর্মসূচি বর্জনের নির্দেশ দেয় এবং এই কর্মসূচিগুলো ছিল খুবই মারমুখী। কিন্তু রসের ব্যাপার হলো যে পুলিশ একটি কর্মসূচিতেও বাধা দেয়নি, কাউকে গ্রেপ্তার বা কারো বিরুদ্ধে মামলাও করেনি। এবং এই কঠোর কর্মসূচিগুলো সফলভাবে পালনের ফলে এক শ্রেণীর বিএনপি নেতাকর্মীদের মধ্যে সরকার পতন আন্দোলনের ব্যাপারে যে মূল নেতৃত্ব, তাদের আন্তরিকতা নিয়ে সংশয় দেখা দেয়। মানে বিএনপির এক নেতাকে আরেক নেতার বিরুদ্ধে লাগিয়ে দেয়। যেমন মির্জা আব্বাস মনে করে মির্জা ফখরুল সরকারের দালাল, মির্জা ফখরুল মনে করে মির্জা আব্বাস সরকারের দালাল, এবং এই সকল কাঠি নাড়ে এই এনায়েত করিম। এই তো তারা কৌশলে সরকারের পক্ষ হয়ে সরকার হটানোর নামে মূলত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এবং এই এনায়েত করিমের উদ্দেশ্যই ছিল যে বিএনপির সব বিরোধী দলগুলোকে বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত করে মূলত হাসিনার হাতকে শক্তিশালী করা। এর জন্য অলি আহমেদ, বিএনপির কয়েক ডজন নেতা, হেফাজতে ইসলাম, তারপরে এহসানুল হক মিলন, সর্বশেষ রেজা কিবরিয়াকে হাত করেছিল এনায়েত করিম। এবং এই এনায়েত করিম বাংলাদেশিদেরকে নিয়ে ব্যাংককে, কাঠমান্ডুতে বেশ কয়েকটি সম্মেলনের আয়োজন করেছিল। এই তো তিনি এই মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচয়ে বিভিন্ন বিরোধী দলের নেতাকে বিভ্রান্ত করলেও তিনি আসলে এই বাংলাদেশ সরকারি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর পেইড এজেন্ট মেজর জেনারেল খালেদ মামুন। তিনি
শেখ হাসিনা সরকারের ডিজিএফআই এর মহাপরিচালক থাকার সময় কিন্তু মাসুদ করিমকে তিনি রিক্রুট করেন। এরপর থেকে মাসুদ করিম সিআইএ পরিচয় দিয়ে বিএনপির উপরে কাজ শুরু করেন এবং বিভিন্ন নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের উপর প্রভাব বিস্তার করে তাদেরকে বিশ্বাস করাতে সক্ষম হন যে সিআইএ কে ব্যবহার করে তিনি বাংলাদেশে দখলদার হাসিনা সরকারের পতন ঘটাতে সক্ষম হবেন। এবং হাসিনা সরকারকে নামানোর কথা বলে মাসুদ প্রায়ই বাংলাদেশে কিছু রাজনীতিবিদদের নিয়ে দেশে বিদেশে মিটিং করেন এবং অনেককে টাকা পয়সা বিমানের টিকিটও কেটে দেন। এই বিষয়টি কিন্তু বিএনপির হাইকমান্ড উপলব্ধি করতে পারে এবং এই ব্যাপারে সবাইকে সতর্ক করেন এবং দলের যেসব নেতাকর্মীরা এই এনায়েত করিমের সঙ্গে সম্পর্ক রেখেছিল তাদেরকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। এবং রেজা কিবরিয়ার ব্যাপারেও একই কাজ করে বিএনপি। নুরুল হক নূরদের বিএনপি বোঝাতে সক্ষম হয় যে এই এনায়েত করিম একজন সরকারি গোয়েন্দা এবং বিরোধী দলকে মিসগাইড করাই তার কাজ। এই কারণে রেজা কিবরিয়াকে সতর্ক করতে বলে নূরদের এবং নূর রেজা কিবরিয়াকে বলেন যে আপনি ব্যাখ্যা করুন কেন আপনি এনায়েত করিমের সঙ্গে মিটিং করেছিলেন। এই প্রশ্নে রেজা কিবরিয়া বিষয়টি এড়িয়ে যান। রেজা কিবরিয়া পাল্টা বলেন নূরকে যে তুমিও তো মোসাদের মেহেন্দি সাবিদের সঙ্গে বৈঠক করেছিলে। এর পরিপ্রেক্ষিতে রেজা কিবরিয়াকে দল থেকে সরিয়ে দেয় গণ অধিকার পরিষদ। তো বর্তমানে যেহেতু আপনার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের খেয়াল আছে 2023 সালের 28শে অক্টোবর বিএনপি ঢাকা শহরে প্রায় 15 লক্ষ লোকের জমায়েত করে। তখন পুলিশ সেই বিশাল মহাসমাবেশকে ছত্রভঙ্গ করে দেয়। ছত্রভঙ্গ করে দেওয়ার পরে তখন বিএনপি অফিসের ভিতরে এই যে সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দী তিনি এক ব্যক্তিকে নিয়ে বিএনপির অফিসে বসেন। সেই ব্যক্তি তার নাম হচ্ছে মিয়ান আরেফিন। তিনি নিজেকে বাইডেনের উপদেষ্টা পদে পরিচয় দেয়। পরিচয় তিনি বলেন যে আজকে আওয়ামী লীগ যা করলো আমি এটা বাইডেনকে গিয়ে বলবো, বাইডেনকে গিয়ে আমি নালিশ দেব এবং বাইডেন তখন হাসিনার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিবে। আমি ছবিটা দেখাই। এই যে আপনারা দেখেন ছবিটা, এই যে দেখেন যে বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরিফিন বসে রয়েছেন। তার ডাইন পাশে আছেন ইশরাক আর তার ডাইন পাশে আছেন চৌধুরী হাসান সরওয়ার্দী। ভালো করে দেখুন ছবিটা, এটা বিএনপির অফিসের ভিতরে। তো এই চৌধুরী হাসান সরওয়ার্দী তিনিও কিন্তু এই এনায়েত করিমের দ্বারা মিসগাইডেড হয়ে এই এনায়েত করিমের পরামর্শে মিয়ান আরিফিন নামে এক ব্যক্তিকে বাইডেনের উপদেষ্টা সাজিয়ে তিনি নিয়ে এসেছেন বিএনপির অফিসে। আসলে তিনি বাইডেনের উপদেষ্টা না। এবং এই হাসান সরওয়ার্দী কিন্তু কখনোই কিন্তু বিএনপি বিশ্বাস করে নাই, কারণ তিনি এক সময় ছিলেন এসএসএফ এর প্রধান এবং শেখ হাসিনা এসএসএফ এর প্রধান কাকে বানান, যার যিনি খুবই বিশ্বস্ত। যদিও তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং হাসিনা পালিয়ে যারা পর্যন্ত এই হাসান সরওয়ার্দী কারাগারেই ছিলেন এবং এই বাইডেনের উপদেষ্টা মিয়ান আরিফিন তিনিও কারাগারেই ছিলেন। কিন্তু এই মিয়ান আরিফিনকে কিন্তু পরিচয় করিয়ে দেন সরওয়ার্দীর সঙ্গে এই এনায়েত করিম। তাহলে বুঝেন যে এনায়েত করিম আসলে কত ক্ষতি করতে চেয়েছিল। এখন বর্তমানে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, ইউনূস সরকার নড়বড়ে, সেহেতু এই এনায়েত করিম সেনাবাহিনী বা কিছু উপদেষ্টার স্বামী টামি এদেরকে ধরে বা পূর্ব পরিচিত বিএনপির ও জামাতের বা অন্যান্য ছোট দলের কিছু রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ইউনূসকে সরিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা আওয়ামী লীগকে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে দিবে। তো এই কাজে তিনি এখন নেমেছেন। এই এনায়েত করিম ওরফে মাসুদ করিম শেখ মামুন খালেদের চামচা। এখন মামুন খালেদ 2011 থেকে 14 সাল পর্যন্ত ডিজিএফআই এর প্রধান ছিলেন। তখন থেকেই তিনি বিএনপি সহ বিরোধী দলগুলোকে বিভ্রান্ত করতে এই এনায়েত করিমকে নিয়োগ দেন। এখন বর্তমানে এই মামুন খালেদ ভারতে পালিয়ে থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরামর্শে এবং এসালমের টাকায় এই এনায়েত করিম ওরফে মাসুদ করিমকে নিয়োগ দিয়েছেন ইউনূসকে উৎখাত করে নতুন একটি সরকার প্রতিষ্ঠা করা, যাতে সেখানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা যায়। আর আওয়ামী লীগও এখন দেখবেন এই মাসুদ করিমদের পরামর্শে প্রায় প্রতিদিনই ঝটিকা মিছিল বের করতেছে। এবং আমি এখন আহ্বান জানাই সরকারকে যে গ্রেপ্তার করেছেন ভালো কথা, এখন ওরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের ভিতর কে জড়িত, সেনাবাহিনীর ভিতর কে জড়িত, বিএনপি জামাতের ভিতর কারা কারা ওর সঙ্গে সম্পর্ক এবং উপদেষ্টা এবং উপদেষ্টার আত্মীয় স্বজনের কাদের সঙ্গে সম্পর্ক, এগুলো বের করে ওদেরকেও গ্রেপ্তার করুন। ওদেরকেও যদি গ্রেপ্তার করেন তাহলেই একদম সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, তাহলেই আপনার এই 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 এনায়েত করিম, এই যে বাম পাশে এনায়েত করিম
এনায়েত করিম ওরফে মাসুদ করিম, এদের চক্রান্ত চিরতরে দূর হয়ে যাবে। দর্শক ভালো থাকবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিও দেখেছেন, আধা ঘন্টার উপরে, একটু আপনাদের ধন্যবাদ জানাই। আসলে অনেক ইনফরমেশন তো একটু সময় লেগে গেল।